তোমরা এখানে? তুমি তো বলনি যে তোমরা এখানে আসবে। নূর একটু অস্বস্তিতে পড়ে গেল। ভাবছে এখন কি করবে। ও মাথা নিচু করে এদিক ওদিক তাকাতে লাগলো। তানি মুচকে এসে বলল, আসলে আগে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই ইচ্ছে হলো, তাই তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। তারপর তানি আবিরকে চোখ দিয়ে ইশারা করে বোঝালো আসল ব্যাপারটা। আবিরও ব্যাপারটা বুঝতে পেরে মুচকে হাসল। নূর শুধু এদিক ওদিক তাকিয়ে আদিত্যকে খুঁজছে। তাসির বিষয়টা বুঝতে পেরে নূরের উদ্দেশ্যে বলল, হাত উঠিয়ে আঙুল দিয়ে এতিমখানার পেছনের দিকে ইশারা করে দেখল তাসির। নূর একটু দ্বিধায় পড়ে গেল, যাবে কি যাবে না তাই ভাবছে। তানি বলল, তুই যা, দেখা করে আয়, আমি এখানেই আছি, চিন্তা করিস না। নূর মাথা ঝাঁকিয়ে তাসিরের ইশারা অনুযায়ী সেই দিকে হাঁটা শুরু করলো। নূর যেতেই আবির চিন্তিত স্বরে তাসিরকে বলল, তুই যে নূরকে আদিত্যর কাছে পাঠালি, যদি আদিত্য রেগে যায়? তুই তো জানিস ও আজকের দিনে কারোর সাথে তেমন কথা বলে না, ইভেন আমাদের সাথেও না। তাসির আবিরকে আশ্বস্ত করে বলল, তুই চিন্তা করিস না, দেখবি নূরই পারবে ওকে আজকের দিনে স্বাভাবিক করতে। তাসিরের কথায় আবিরও ভরসা পেল, তাই ও আর কিছু বলল না। নূর হাঁটতে হাঁটতে এতিমখানার পেছনের সাইডে চলে এলো। নূর দূর থেকে দেখতে পেল আদিত্যকে। একটা সাদা পাঞ্জাবি পরে একটা বেঞ্চের ওপর দু হাত দুই দিকে রেখে মাথা আকাশের দিকে করে চোখ বন্ধ করে বসে আছে। নূরের একটু ভয় লাগছে আদিত্যের কাছে যেতে, যদি উনি আমাকে এখানে দেখে রেখে যান। নূর মনে একটু সাহস জটিয়ে এগিয়ে গেল আদিত্যের কাছে। নূর আদিত্যের কাছে এসে দেখল আদিত্য এখনো চোখ বন্ধ করে উপরের দিকে মুখ করে বসে আছে। নূর আস্তে করে আদিত্যের পাশে বসে রইল। নূর আস্তে করে আদিত্যের পাশে বসে পড়ল। আদিত্য বুঝতে পারল ওর পাশে কেউ বসেছে। আদিত্য চরম বিরক্ত হয়ে গেল। আজকে এই দিনটাতে ও একা থাকতে চায়, এটা সত্ত্বেও কে আসলো ওকে ডিস্টার্ব করতে? সেটা দেখার জন্য আদিত্য বিরক্তি নিয়ে পাশে তাকালো। পাশে তাকাতেই আদিত্য একটা ছটকা খেল। আদিত্য অবাক হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। আদিত্যকে দেখে নূর চমকে গেল। চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে, চোখ দুটো কেমন লাল হয়ে গেছে। কিছুক্ষণ পর আদিত্য নূরের দিক থেকে মাথা ঘুরিয়ে সামনে তাকালো। নূরের দিকে না তাকিয়েই গম্ভীর কণ্ঠে বলল, তুমি এখানে কি করছো? তোমার এখানে আসা ঠিক হয়নি। নূর মনে মনে ভয় লাগলেও উপরে উপরে সাহস দেখিয়ে বলল, কি করছি মানে? রোজ যেটা করি সেটাই করতে এসেছি, আমার শাস্তি ভোগ করতে এসেছি। দেখুন, আমি কখনো কথার বরখেলাপ করিনি। আমি আপনাকে কথা দিয়েছি যে রোজ আপনাকে একটা করে চুমু দিব। তাই আজ যখন আপনি ইউনিভার্সিটি আসেননি, আমি চলে এলাম আমার কথা রাখতে। না হলে আপনি হয়তো কাল আবার বলবেন আমি আমার কথা রাখিনি, হয়তো আবার নতুন কোনো শাস্তিও দিতে পারেন। তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। একদমে কথাগুলো বলে থামল নূর। এতক্ষণ কি বলেছে ও নিজেই জানে না। নূর শুধু আদিত্যকে একটু স্বাভাবিক করার জন্য এসব কথা বলেছে। আদিত্য নূরের কথায় অনেক অবাক হলো। নূরকে এর আগে এত কথা বলতে কখনো দেখেনি। নূর যে ওর মাইন্ড ডাইভার্ট করার জন্য এইসব কথা বলেছে তাও ভালোই বুঝতে পারছে। আদিত্য আবারও নূরের না তাকিয়েই গম্ভীর কণ্ঠে বলল, যাই বলো না কেন, তোমার এখানে আসা উচিত হয়নি। আজকের দিনে আমার মন মেজাজ ঠিক থাকে না, তোমাকে উল্টাপাল্টা কিছু বলে দিতে পারি, তখন তোমারই খারাপ লাগবে। তাই বলছি তুমি চলে যাও প্লিজ। আর তোমাকে এখানকার কথা কে বললো? আদিত্যের কথায় নূর মনে মনে প্রচুর ভয় পেয়ে যায়। তবুও ওখান থেকে উঠে না, ওখানেই বসে থাকে। আদিত্য আবার বলে ওঠে, দেখো, আমাকে কেউ সিম্প্যাথি দেখাক সেটা আমার একদম পছন্দ না। কারণ সে যতই বলুক যে তোমার কষ্ট আমরা বুঝি, আসলে কেউই বোঝে না। যার কষ্ট শুধু সেই বোঝে। তাই আমার এইসব অহেতুক সিম্প্যাথি খুবই বিরক্ত লাগে। নূর আবারও একটু সাহস নিয়ে বলল, আমি আপনাকে কি সিম্প্যাথি দেখাবো? আপনি তাও আপনার মাকে দেখেছেন, তার সাথে কত কথা বলছেন, তার সাথে খেলাধুলো করেছেন, তার চেহারা আপনার মনে আছে, তার শরীরের গন্ধ আপনার মনে আছে, তার সাথে জুড়ে থাকা শত শত ভালো মন্দ সব স্মৃতি আপনার মনে আছে। অথচ আমাকে দেখুন, পৃথিবীতে এসে মা জিনিসটা কি তাই চিনলাম না, তার আগেই সে চলে গেল। তাহলে আপনিই বলুন আমি কিভাবে আপনাকে সিম্প্যাথি দেখাবো, যেখানে আমি আপনার চেয়ে বেশি হতভাগী।
কথাগুলো বলতে বলতে নূরের গলা ধরে এলো। নূরের কথা শুনে আদিত্যের বুকের ভেতর হু হু করে উঠল। আদিত্য মায়াভরা চোখে নূরের দিকে তাকালো। মেয়েটা তো সত্যি বলেছে, ওর কষ্ট তো আমার চেয়েও অনেক বেশি। আদিত্যের তাকানো দেখে নূর জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, সত্যি বলছি, আমি কোনো কথা বলবো না, শুধু চুপচাপ এখানে বসে থাকবো, আই প্রমিস। আদিত্যর না বলতে পারল না, মাথা ঝাঁকিয়ে সায় জানালো। তারপর আবার সামনের দিকে তাকিয়ে বসে রইল। আদিত্য যতই মানা করুক না কেন, মনে মনে সেও চায় নূর ওর পাশে থাকুক। নূর পাশে থাকলে ওর তখন শান্তি শান্তি লাগে। কিছুক্ষণ দুজনে ওভাবে চুপচাপ বসে রইল। হঠাৎ আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, নূর, তুমি যদি কিছু মনে না করো, আমি কি একটু তোমার পায়ের উপর মাথা রেখে শুতে পারি? আদিত্যের এমন কথা শুনে নূর একটু লজ্জায় পড়ে গেল। ও কি বলবে বুঝতে পারছে না। নূর মাথা নিচের দিকে করে ঝাঁকালো, মানে সে রাজি। আদিত্য নূরের পায়ের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ল। পা দুটো বেঞ্চের ওপর গুটিয়ে কাঁধ হয়ে সামনের দিকে মুখ করে শুয়ে পড়ল। আদিত্য শুতেই নূরের সারা শরীর কেঁপে উঠল। এই প্রথম কোনো ছেলে নূরের এত কাছে এসেছে। সারা শরীরে অদ্ভুত এক অনুভূতি ছড়িয়ে পড়ল। এমন অনুভূতি আগে কখনো হয়নি। নূর ওড়নার কোনা চেপে ধরে চোখ বন্ধ করে বসে রইল। আদিত্য বলল, মাথাটা অনেক ব্যথা করছে, একটু চুলগুলো টেনে দিবে প্লিজ? নূর আরো লজ্জায় পড়ে গেল। কাপা কাপা হাতটা উঠিয়ে আদিত্যের মাথায় রাখল। তারপর আস্তে আস্তে চুলগুলো টেনে দিল। নূর খেয়াল করল আদিত্যের চুল কি সুন্দর, সফট আর সিল্কি। ইচ্ছে করছে শুধু হাতাতেই থাকি। আদিত্যের এখন অনেক ভালো লাগছে। আদিত্য আবার বলে উঠল, জানো, ছোটবেলায় আমি এভাবে আমার মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে থাকতাম, আর মা আমাকে এভাবে চুল টেনে দিত। নূর আগ্রহ নিয়ে বলল, তাই আরো বলুন না আপনার মায়ের সম্পর্কে। আদিত্য নূরের মুখের দিকে চেয়ে বলল, তুমি সত্যি শুনতে চাও আমার মা সম্পর্কে? নূর মাথা ঝাঁকিয়ে বলল, বলুন না, আমার মায়েদের কথা শুনতে খুব ভালো লাগে। আদিত্য মুচকে এসে আবার সামনের দিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে বলল, ঠিক আছে। তারপর আদিত্য ওর মায়ের অনেক বলতে শুরু করলো। অনেক বলতে বলতে আদিত্যের মনটা অনেক ফুরফুরে হয়ে গেল। কথা বলতে বলতে মাঝে মধ্যে আবার ওরা হেসেও দিচ্ছে। এদিকে দূর থেকে আবির, তাসির, তানি এবং সানা ওর বাবাও এগুলো দেখছে। সবার ঠোঁটেই একটা আনন্দের হাসি। আদিত্যকে এভাবে দেখে আদিত্যর বাবার চোখে খুশিতে পানি চলে এলো। সানা ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, দেখেছো বাবা, বলেছিলাম না ভাইয়ার জীবনও কেউ না কেউ আসবে যে ভাইয়ার জীবনটা রঙিন করে তুলবে। সানার বাবাও মাথা ঝাঁকিয়ে বলল, আরে মা, এখন আমিও নিশ্চিত হয়ে গেলাম ওকে নিয়ে। ওই জীবনটা সাজানোর জন্য কেউ চলে এসেছে। তারপর ওরা সবাই ওখান থেকে চলে গেল। একটু পরে আদিত্য নূরের কোল থেকে উঠে বসে বলল, চলো তোমাকে আমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেই। নূর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে চলুন। নূর উঠে যেতে নিতেই আদিত্য নূরের হাত ধরে বলে উঠল, যাওয়ার আগে তোমার কাজটা তো করে যাও, যেটার জন্য তুমি এসেছো। নূর লজ্জায় মাথা নিচু করে ফেলল। আদিত্য বলল, তোমাকে আর একটা শেষ রিকোয়েস্ট করব, রাখবে প্লিজ? নূর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? আজকে চুমুটা আমার কপালে দিবে প্লিজ। মা সবসময় আমার কপালে চুমু দিত। নূর মাথা নিচু করে ঝাঁকালো। মানুষে রাজি। আদিত্য খুশি হয়ে চোখ বন্ধ করে নিল। তারপর নূর আদিত্যের কপালে চুমু দিয়ে চলে গেল। আর আদিত্য বসে বসে মুচকে হাসল। নূর ওখান থেকে আসতেই সানা ওর সামনে দুহাত ছড়িয়ে ওকে আটকে দিল। নূর একটু ঘাবড়ে গেল। সানা নূরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে নূরের চারদিকে গোল গোল ঘুরতে থাকল, যেন নূর বড় কোনো অপরাধী আর সানা কোনো পুলিশ। নূর বেচারি তো ভয়ে শেষ। মনে মনে ভাবছি, মেয়েটা কে, আমাকে এভাবে দেখছে কেন, আর আমার কাছে কি চায়? নূরের ভাবনার মাঝেই সানা নিজের হাতের আঙ্গুলগুলো নূরের মুখের সামনে নিয়ে নাড়িয়ে নাড়িয়ে সিআইটি সিরিয়ালের এপিসি প্রদ্যুমানের মতো করে বলল, কুছ তো গড়বড় হে দয়া। নূর কনফিউজড হয়ে চেয়ে রইল সানার দিকে। সানার কথাও কিছুই বোঝেনি। সানা আবার মাথাটা ওপর নিচে হালকা ঝাঁকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তাহলে তুমি সেই মেয়ে যে আমার ভোলাভালা ভাইটাকে দিনে দুপুরে সবার সামনে চুমু দিয়ে তার ইজ্জত হরণ করেছিলে। নূরের তো এবার কেঁদে দেওয়ার মতো অবস্থা।
মনে হচ্ছে এখান থেকে এক ছুটে পালাতে পারলে বাঁচে। কি দরকার ছিল এখানে আসার? এখানে এসেই ফেসে গেলাম। এখন কি করব? নূরের এমন ফিতু ফেস দেখে সানার প্রচুর হাসি পাচ্ছে। মনে মনে ভাবছে, মেয়েটা সত্যি খুব সহজ সরল। না হলে কেউ নিজের থেকে ছোট কোনো মেয়েকে এইভাবে কেউ ভয় পায়? সানা আবারও বলল, কি হলো বলো? এতক্ষণে আদিত্য চলে আসে। নূর আর সানাকে এভাবে দেখে ওর বুঝতে বাকি থাকে না যে সানা নূরের সাথে দুষ্টুমি করছে। আদিত্য মুচকে এসে ওদের কাছে এগিয়ে যায়। সানার কাঁধে হাত দিয়ে একপাশ থেকে জড়িয়ে ধরে বলে উঠল, বাস করো এখন পিচ্ছি, না হলে কিন্তু এখনই কেঁদে ফেলবে দেখিস। সানা আদিত্যের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, সত্যি? আদিত্য মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। সানা আবার নূরের দিকে তাকালো, তারপর অট্ট হাসিতে ফেটে পড়ল। নূর বেচারি এদের কাণ্ড দেখে ভ্যাবাচেকা খেয়ে গেল। এখানে কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। বেকুবের মতো শুধু ওদের দিকে তাকিয়ে রইল। সানা হাসতে হাসতে নূরের কাছে এসে ওর গাল দুটো টেনে দিয়ে বলল, হো, ইউ আর সো সুইট, জাস্ট লাইক স্ট্রবেরি আইসক্রিম। আরে আমি তো শুধু মজা করছিলাম, আর তুমি সত্যি সত্যি ভয় পেয়ে গেছো? আদিত্য এগিয়ে এসে নূরকে বলল, নূর, ও আমার ছোট বোন সানা। ওর কথায় কিছু মনে করো না। ও একটু দুষ্টু স্বভাবের, কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। আদিত্যের কথাই এতক্ষণে নূরের জানে পানি আসলো। নিজেকে একটু স্বাভাবিক করে মুচকি হেসে বলল, না না, কিছু মনে করিনি, ইটস ওকে। তারপর সানার দিকে তাকিয়ে বলল, আর হ্যাঁ, তুমিও খুব সুইট। সানা হেসে দিয়ে নূরকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আপু, তোমার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। নূর প্রথমে একটু অবাক হলেও পরে সেও মুচকে এসে সানাকে জড়িয়ে ধরে। আদিত্য কাণ্ড দেখে মুচকে হাসছে। এতক্ষণে আবির, তাসির আর তানিও চলে আসে ওদের কাছে। আবির সানাকে উদ্দেশ্য করে বলে উঠল, কিরে, তোদের ভারত মিল শেষ হলো? আবিরের কথা শুনে সানা নূরকে ছেড়ে দিয়ে আবিরের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। সানার তাকানো দেখে আবির মিথ্যে ভয় দেখার ফান করে বলে, এভাবে তাকাস কেন? আমি ভয় পাই না, বুঝলি? আমার মতো মাসুম বাচ্চাটা যদি তোর মতো ডাইনির ভয়ে মরে যায়, তাহলে আমার হবু বউটা বিয়ে আগেই বিধবা হয়ে যাবে, তাই না? আবিরের কথায় সবাই হেসে দেয়। সানার হাসি দেখি তাসিরের বুকের ভেতর আবারও সেই ধুকপুক শুরু হয়ে যায়, যেটা এখন নতুন না তাসিরের কাছে। সেই ছোটবেলা থেকেই এই পিচ্চি মেয়েটাকে দেখলেই ওর হার্টবিট বেড়ে যায়। মনের মাঝে অনুভূতিরা এসে ঘিরে ধরে। তাসির হাজার চেষ্টা করেও এই অনুভূতির থেকে মুক্তি পায়নি। এত বছর বিদেশে থেকেও মনের ভেতর থেকে মেয়েটাকে দূর করতে পারেনি, বরং সময়ের সাথে অনুভূতিগুলো আরও গাঢ় হয়ে উঠেছে। কিন্তু তাসির কখনো কারো সামনে সানার প্রতি ওর অনুভূতিগুলো প্রকাশ হতে দেয়নি, কারণ এমনিতেই মেয়েটা ছোট, তারপর আবার প্রিয় বন্ধুর বোন। আদিত্য জানতে পারলে যদি তাসিরকে ভুল বোঝে, এসব ভেবেই তাসির নিজের অনুভূতিগুলো নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। হঠাৎ আদিত্যের কথায় তাসিরের ভাবনায় ছেদ পড়ে। আদিত্য নূরকে বলল, চলো তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দেই। নূর মাথা ঝাঁকিয়ে আদিত্যের সাথে গেল। আদিত্যের বাবা চেয়ারে বসে ওখানকার বৃদ্ধ লোকদের সাথে কথা বলছিল। আদিত্য নূরকে ওর বাবার কাছে নিয়ে যেয়ে বলল, বাবা, ও নূর। আবার নূরের দিকে তাকিয়ে বলল, আর নূর, উনি আমার বাবা। নূর আদিত্যের বাবাকে নম্র স্বরে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আদিত্যের বাবা মুখে একটা হাসি নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো। ওদের মাঝে আরো কিছু টুকটাক কথা হলো। আদিত্যের বাবা নূরের সাথে কথা বলে অনেক খুশি হলেন। মেয়েটা সত্যি অনেক ভালো। আদিত্য নূরকে নিয়ে ওখানে থাকা বৃদ্ধদের কাছে গেল। নূর সবার সাথে খুব সহজেই মিশে গেল, সবার সাথে হাসি খুশি ভাবে বলল নূর। আদিত্য শুধু মুগ্ধ হয়ে দেখছে ওকে। একটু পরে আদিত্য আবার বলল, চলো তোমাকে বাচ্চাদের কাছে নিয়ে যাই। নুরু উৎসাহ নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চলুন, আমিও বাচ্চাদের সাথে দেখা করতে চাই। আদিত্য নূরের উৎসাহ দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, বাচ্চাদের কথা শুনে এত এক্সাইটেড হয়ে গেলে যে? বাচ্চা কাচ্চা খুব পছন্দ নাকি? নূর মুচকি এসে বলল,
হ্যাঁ হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চা অনেক ভালো লাগে, ওদের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে। কথা বলতে বলতে ওরা মাঠের ভেতরে চলে এলো, যেখানে বাচ্চারা খেলাধুলা করছে। ওরা দুজন ওখানে পৌঁছাতেই আদিত্য সবাইকে ডেকে বলল, বাচ্চারা তোমরা সবাই তোমাদের নতুন একটা আপুর সাথে পরিচিত হও। তারপর নূরকে দেখিয়ে বলল, সব বাচ্চারা একসাথে বলে উঠল। নূর আপু? নূরও খুশি হয়ে সবার সাথে কথা বলা শুরু করলো। বাচ্চাদের নূরকে অনেক পছন্দ হয়েছে। ততক্ষণে বাকি সবাইও ওদের কাছে চলে এলো। হঠাৎ বাচ্চারা বলে উঠল ওরা কানামাছি খেলবে। নূর আর বাকি সবাইকে ওদের সাথে খেলতে বলল। নূরও খুশি খুশি রাজি হয়ে গেল। সানাও রাজি হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, চলো আমরা সবাই খেলবো, অনেক মজা হবে। তানিও রাজি হয়ে গেল। ব্যাঘাত ঘটল ছেলেরা। তারা কেউ এসব বাচ্চামো খেলা খেলবে না। আবির তানির দিকে ঝুঁকে আস্তে করে বলল, বাচ্চা পয়দা করার বয়সে কিনা বাচ্চাদের সাথে খেলবো? তানি লজ্জা পেয়ে বলে উঠল। আবির ভয় পেয়ে বলল, না না, এটা কিন্তু ঠিক না। আমি মাসুম বাচ্চার সাথে এত বড় অবিচার জাতি কিন্তু সহ্য করবে না। তানি শয়তানি হেসে বলল। আবির গাল ফুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, না খেলে কি আর উপায় আছে? তাসির মানা করতেই সানা এসে ওর হাত ধরে টেনে নিয়ে গেল। বেচারা আর কিছুই বলতে পারল না, শুধু হা করে সানার দিকে তাকিয়ে রইল। আদিত্যকে কেউ কিছু বলার সাহস পেল না, তাই ওকে বাদ দিয়েই সবাই খেলা শুরু করে দিল। আদিত্য শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরকে দেখতে লাগলো। প্রথমে নূরের চোখ বাঁধা হলো। চোখ বাঁধার পর সবাই নূরের চারদিকে ঘুরতে লাগলো আর পিঞ্চ করতে লাগলো। নূর ঘুরে ঘুরে দুহাত বাড়িয়ে সবাইকে ধরার চেষ্টা করতে লাগলো। সবাই চারদিক থেকে আওয়াজ দিচ্ছে। নূর বুঝতে পারছে না কোন দিকে যাবে। ও এলোমেলো হাঁটছে আর সবাইকে ধরার চেষ্টা করছে। আদিত্যের ফোন আসায় ও একটু সরে গিয়ে অন্যদিকে ঘুরে কথা বলতে থাকে। সানা সবাইকে দিয়ে ইশারা করে কিছু একটা বোঝায়। তারপর আদিত্য যেদিকে দাঁড়িয়ে আছে ওইদিকে যেয়ে সানা নূরকে ডাকতে ডাকতে বলে, নূর আপু, আমি এখানে, এদিকে আসো, আমাকে ধর। নূর আপু। নূর সানার কণ্ঠ অনুসরণ করে সেদিকে এগিয়ে যায়। সানা ধীরে ধীরে আদিত্যের দিকে যেতে থাকে আর নূরকে ডাকতে থাকে। নূরও সেদিকে যেতে থাকে। নূর কাছাকাছি আসতেই সানা মাঝখান থেকে সরে যায় আর নূর যেই আদিত্যকে পেছন থেকে জড়িয়ে ধরে। তারপর খুশি হয়ে বলে, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। আদিত্য ফোনে কথা বলছিল। হঠাৎ নূরের এভাবে জড়িয়ে ধরায় আদিত্য থ হয়ে যায়। এই প্রথম নূরকে এভাবে জড়িয়ে ধরেছে। নূরের স্পর্শে মুহূর্তে যেন আদিত্যের সারা শরীরে কারেন্ট বয়ে গেল। আদিত্যের মনের ভেতর ভালো লাগার ঢেউ খেলছে। ইচ্ছে করছে সময়টাকে এখানেই থামিয়ে দিতে। বাচ্চারা সবাই জোরে জোরে হাতে তালি দিয়ে লাফাতে লাফাতে বলে উঠল। বাচ্চাদের কথা শুনে নূর ছট করে আদিত্যকে ছেড়ে দিয়ে চোখের বাঁধন খুলে ফেলে। আদিত্য নূরের দিকে ঘুরে দাঁড়ায়। নূর সামনে তাকিয়ে আদিত্যকে দেখে 440 ভোল্টের ছটকা খায়। লজ্জায় নূরের ইচ্ছে করছে মাটির ভেতরে ঢুকে যেতে। সবসময় ওর সাথেই কেন এমন হয়? আদিত্য নূরের লজ্জারাঙা মুখটা দেখে ঠোঁট কামড়ে হাসছে আর বাকি সবাই মুখ টিপে হাসছে। আরো কিছুক্ষণ খেলাধুলার পর সবাইকে খাবারের জন্য ডাক দিল। আদিত্যরা সবার জন্য খাবার আর উপহার এনেছে। সেগুলো ওদের সবাইকে দেয়া হলো। সবাই একসাথে খেতে বসলো। সবার জন্য বিরিয়ানি আনা হয়েছে। নূর বেশি ছোট বাচ্চাগুলোকে নিচের খাবার খাইয়ে দিচ্ছে। আদিত্য এইসব রিচ ফুড খায় না, তাই ও বসে বসে শুধু নূরকে দেখছে। নূরের ব্যবহারে আদিত্যের বাবাও মনে মনে প্রসন্ন হলেন। যাক, তার ছেলে হীরা খুঁজে বের করেছে। মেয়েটা সত্যি সোনা। হঠাৎ একটা বাচ্চা ছেলে আদিত্যের উদ্দেশ্যে বলে উঠল, ভাইয়া তুমি খাচ্ছ না কেন? তোমাকেও কি খাইয়ে দিতে হবে? তাহলে আপুকে বলো তোমাকেও খাইয়ে দিবে, তাই না আপু? বাচ্চাটার কথা শুনে নূরের চোখ কপালে উঠে গেল। কি বলে এই ছেলে? বাকি সবাই মুখ টিপে হাসছে। আদিত্যের বাবা ছোটদের মাঝে অস্বস্তিতে পড়ে গেলেন, তাই তিনি বাহানা দিয়ে ওখান থেকে চলে গেলেন। সানা দুষ্টু হেসে বলল, হ্যাঁ, নূর আপু ঠিকই তো বলেছে,
ভাইয়া কখনো হাত দিয়ে খাবার খায় না, সব সময় চামচ ছুরি দিয়ে খায়। এখন এখানে তো আর ওগুলো নেই, তাই বেচারাকে মনে হয় না খেয়েই থাকতে হবে। এতক্ষণে আদিত্য বলে উঠল। এমন কিছুই না, এসব খাবার আমার পছন্দ না, তাই খাচ্ছি না। আবির দুষ্টু হেসে বলে উঠল। আরে ভাই লজ্জা করিস কেন? আমরা জানি তোর খিদে লেগেছে, সেই সকাল থেকে কিছু খাসনি, আর কতক্ষণ খালি পেটে খিদে নিয়ে বসে থাকবি? তারপর নূরের দিকে তাকিয়ে বলল। নূর, তুমি কিছু মনে না করলে ওকে একটু খাইয়ে দিবে প্লিজ? আদিত্যের না খেয়ে থাকার কথা শুনে নূরের একটু মায়া হলো। নূর একটা প্লেট নিয়ে আদিত্যের কাছে গিয়ে বসল। প্রচুর লজ্জা লাগছে নূরের। তার উপর মনের সাহস জগিয়ে হাতে এক লোকমা বিরিয়ানি তুলে আদিত্যের মুখের সামনে ধরল। আদিত্য অবাক হয়ে কতক্ষণ চেয়ে রইল নূরের দিকে। তারপর নূরের দিকে তাকিয়ে থেকেই হা করে খাবারটা মুখে নিল। সানা ফোন বের করে ওদের এই মুহূর্তটা ক্যামেরা বন্ধি করে নিল। তাসির হা করে চেয়ে আছে ওদের দিকে। ওর বিশ্বাসই হচ্ছে না আদিত্য এসব খাবার খাচ্ছে। সানা নিজের হাত দিয়ে তাসিরের থুতনির নিচে হাত দিয়ে তাসিরের হা বন্ধ করে দিয়ে বলল। এভাবে কি দেখছেন? এটাকে বলে ভালোবাসা, আর ভালোবাসা মানুষের সব কিছু বদলে দিতে পারে। তাসির অবাক হয়ে তাকালো সানার দিকে। এইটুকু পিচ্ছি মেয়ে আবার ভালোবাসার সম্বন্ধেও বোঝে? তাহলে কি পিচ্ছিটা বড় হয়ে গেছে? তাসির একটু তাচ্ছিল্যের সুরে বলল। তোমার মতো পিচ্চি মেয়ে কি ভালোবাসা বোঝে? কথাটা শুনে সানার একটু রাগ হলো। ওর রাগে সুরে বলল। পিচ্ছি মানে? কে পিচ্ছি? আমাকে আপনার কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয়? আমি এখন কলেজে পড়ি, বুঝেছেন? আমি মোটেও পিচ্ছি না। সানার কথা শুনে তাসির মনে মনে হাসলো। তারপর বলল। জি জি মহারানী, আপনি সবার বড়। এখন খুশি? সানা ভাব নিয়ে বলল। ঠিক আছে, মনে থাকে যেন কথাটা। খাওয়া দাওয়া শেষে নূর আদিত্যকে বলল। আমাদের এখন যেতে হবে, না হলে বাসায় যেতে দেরি হয়ে যাবে। আদিত্য বলল। ঠিক আছে চলো, আমি নামিয়ে দিয়ে আসছি। কিন্তু আপনি তো বললেন আজকে যাবেন না। আগে বলেছিলাম, কিন্তু এখন যাব। বেশি কথা না বলে চলো আমার সাথে। নূর আর কিছু না বলে মাথা ঝাঁকিয়ে আদিত্যের সাথে গেল। বাইরে আসতেই তানি নূরকে বলল। নূর মাথা ঝাঁকালো। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। আদিত্য গাড়ি চালাচ্ছে আর নূর পাশে বসে আছে। আদিত্য হঠাৎ বলে উঠল। অনেক ধন্যবাদ তোমাকে নূর, আজকের দিনটা আমার পাশে থাকার জন্য। প্রতি বছর এই দিনটা অনেক ডিপ্রেশনে যায় আমার, তবে আজকে তোমার জন্য আমি অনেকটা স্বাভাবিক হতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। নূর মুচকি এসে বলল। থ্যাঙ্কস আমার আপনাকে বলা উচিত। আপনার জন্য আজকে এত সুন্দর একটা দিন কাটালাম সবার সাথে। সত্যি আজকের দিনটা অনেক স্পেশাল ছিল আমার জন্য। বিশেষ করে বাচ্চাদের সাথে সময় কাটিয়ে আমার অনেক ভালো লেগেছে। কথা বলতে বলতে ওরা নূরের বাসার কাছে চলে আসে। আদিত্য গাড়ি থামিয়ে বলে। ঠিক আছে তাহলে যাও, কাল সকালে আবার দেখা হবে ইনশাল্লাহ। নূর মাথা ঝাঁকিয়ে গাড়ি খুলে পায় বলে বের হয়ে যায়। আদিত্য নূরের যাওয়ার পানে তাকিয়ে থাকে। নূর চলে যেতেই আদিত্য গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। নূর মাত্রই ক্যাম্পাসে এসেছে। মাঠের কোনায় একটা গাছের নিচে তানির সাথে বসে কথা বলছে। ওদের থেকে কিছুটা দূরে আদিত্য। আবির আর তাসিরের দাঁড়িয়ে কথা বলছে। আদিত্য কথা বলার ফাঁকে বারবার নূরের দিকে তাকাচ্ছে। নূরও আর চোখে আদিত্যের দিকে তাকাচ্ছে। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে আদিত্যকে ধরে বলে উঠল। আদি বেবি, আই মিস ইউ সো মাচ। কেমন আছো তুমি? হঠাৎ এমন হওয়ায় সবাই হতভম্ব হয়ে গেল। নূরের মনের ভেতর যেন ঝড় বয়ে গেল এসব দেখে। কেমন অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। আদিত্য একবার নূরের দিকে তাকালো, তারপর জড়িয়ে ধরা মেয়েটার দিকে তাকিয়ে চরম বিরক্ত আর রাগ নিয়ে মেয়েটাকে নিজের থেকে ছাড়িয়ে রাগী স্বরে বলল। অ্যানি, তোমাকে কতবার বলেছি আমাকে কেউ টাচ করুক, সেটা আমার একদম পছন্দ না। আর সব কি ধরনের নাম বেবি? আমি কি কোনো বাচ্চা নাকি? ডোন্ট কল মি উইথ দ্যাট নেম। এত বলি তাও বারবার কেন ভুলে যাও তুমি? সরি আদি, আসলে অনেক দিন পরে তোমাকে দেখেছি তো, তাই একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। জানো, সুইজারল্যান্ডে যেয়ে তোমাকে আমি অনেক মিস করেছি, তাই তো পাপিকে বলে তাড়াতাড়ি ট্যুর শেষ করে চলে এসেছি। আবির চোটপূর্বক হাসি দিয়ে বলল। কি দরকার ছিল এত তাড়াহুড়া করার? বেচারা সুইজারল্যান্ড তো তোমাকে ছাড়া একলা হয়ে গেল, তাই না? তুমি ওখানেই কেন সেটেল হয়ে গেলে না? বেচারা সুইজারল্যান্ডও খুশি হয়ে যেত।
তারপর বিড়বিড় করে বলল, আর আমাদেরও যান ছুটতো তোমার থেকে। মনে ভাবছি এ নিয়ে আবিরের কথাটা নিজে কমপ্লিমেন্টই হিসেবে নিয়ে হেসে দিয়ে বলল, আবির তুমিও না, সব সময় শুধু ফান নিয়ে থাকো। নূর আর তানি ওদের দিকে প্রকুচকে চেয়ে সবকিছু দেখছি। ওরা কি বলছে তা শোনা যাচ্ছে না, তবে ওদের ভাবভঙ্গিমায় বোঝা যাচ্ছে যে মেয়েটা ওদের পরিচিত। নূর এনির দিকে খেয়াল করে দেখল গায়ে একটা স্লিপলেস টাইপ টি শার্ট, যার নিচ দিয়ে প্যাট দেখা যাচ্ছে, পরনে একটা টাইট জিন্স, চুলগুলো ছোট ছোট করে কেটে কালার করেছে, মুখের রাজ্যের যত মেকআপ আছে সব ঠেলে দিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা মাত্রাতিরিক্ত মডার্ন। কেমন ওনার গায়ে হাত দিয়ে হেসে হেসে কথা বলছে মেয়েটা। কি এই মেয়েটা, আর ওনার সাথেই বা কি সম্পর্ক? এসব ভেবে আদিত্যের ওপর কেমন যেন রাগ হতে শুরু করে নূরের। নূর আর বসে থাকতে পারে না, তানিকে বলে, চল ক্লাসে যাই। তানি বুঝতে পারছে নূরের এসব দেখে ভালো লাগছে না। তানি নূরকে আরেকটু বাঁচিয়ে দেখার জন্য বলল, ক্লাস তো এখনো দেরি আছে, এখনই যেয়ে কি করব? বাই দ্য মেটোপথ। তুই কি এই মেয়েটাকে আদিত্য ভাইয়ার সাথে দেখে জেলাস হচ্ছিস? তানির কথায় নূর একটু থতমত খেয়ে বলল, এমন কিছুই না, আমি কেন জেলাস হতে যাব? ওনার লাইফ, উনি যার সাথে খুশি তার সাথে মিশতে পারেন, আমি বলার কে? নূরের কথায় স্পষ্ট রাগ আর অভিমান দেখতে পাচ্ছে তানি। ও মুচকি হেসে বলল, আচ্ছা আচ্ছা, রাগিস কেন, চল ক্লাসে যাই। নূর এক পলক আদিত্যের দিকে তাকালো, তারপর হনহন করতে করতে ক্লাসে চলে গেল। আদিত্য এনিকে বলল, অ্যানি, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে, আমি যাই, তোমার সাথে পরে কথা বলবো, বাই। কথাটা বলেই কোনো রকমে ওখান থেকে কেটে পড়ল আদিত্য। যেতে যেতে তাসির আদিত্যকে বলল, তুই কেন শুধু শুধু এই ছাগল মেয়েটাকে সহ্য করিস? আদিত্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কারণ শুধু একটাই, অ্যানির বাবা আমার বাবার অনেক ভালো বন্ধু। আমি যদি ওর সাথে রুড বিহেভ করি আর সেটা নিয়ে অ্যানির বাবা যদি আমার বাবাকে কিছু বলেন, তখন বাবাকে তার বন্ধুর সামনে ছোট হতে হবে, যেটা আমি কখনোই মানতে পারবো না। এমন না যে আমি কাউকে ভয় পাই, তবে আমি কখনো চাই না আমার জন্য আমার বাবা কারো কাছে ছোট হোক। তাই এই মেয়েটাকে আমার সহ্য করতে হয়, যদিও আমি যতটা পারি ওকে অ্যাভয়েড করার চেষ্টা করি, বুঝেছিস? বুঝলাম। এনি দাঁড়িয়ে থেকে রাগে ফুঁসতে থাকলো। ও ভেবে পায় না আদিত্য সবসময় শুধু ইগনোর কেন করে। কি নেই ওর মাঝে, যেখানে হাজার হাজার ছেলে আমার জন্য পাগল, কিন্তু এই আদিত্যের কোনো ইন্টারেস্টই নেই আমার প্রতি। তারপর একটা শয়তানি হাসি দিয়ে এনি মনে মনে বলল, তুমি যেখানেই যাও না কেন, ফিরে তো তোমাকে আমার কাছেই আসতে হবে। তুমি শুধু আমার হবে, আর কারোর না। তারপর অ্যানি নিচের ক্লাসে চলে যায়। ক্লাসে ঢুকেই অ্যানির দুই চামচা লিলি আর মিলি ওকে ঘিরে ধরে বলে, ওয়াও অ্যানি, হোয়াট ইজ সারপ্রাইজ! তুই সুইজারল্যান্ড থেকে কবে আসলি? অ্যানিও হাসি মুখে বলল, কালে এসেছি। কেমন আছিস তোরা? লিলি আর মিলি একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমরা তো ভালোই আছি, তবে তুই মনে হয় বেশিক্ষণ ভালো থাকবি না। অ্যানি প্রকুচকে বলল, মানে কি বলছিস তোরা? ঠিকই বলছি। তুই তো আর জানিস না আজকাল কি চলছে ক্যাম্পাসে। হেয়ালি না করে যা বলার ঠিক করে বল। তোমার হিরো যে আজকাল কারো পেছনে লাট্টু হয়ে ঘুরছে, সে খবর কি তোমার আছে? অ্যানি চমকে উঠে উত্তেজিত হয়ে রাগী কণ্ঠে বলল, হোয়াট? কি বলছিস তোরা? পাগল হয়ে গেলি নাকি? এটা কখনোই হতে পারে না। হতে পারে না, অলরেডি হতে চলেছে। আমরা নিজের চোখে দেখেছি। আজকাল আদিত্য একটা মেয়ের সাথে খুব ক্লোজ হয়ে গেছে। রোজ ওই মেয়েটাকে নিজের গাড়িতে করে নিয়ে আসে, আবার যাওয়ার সময় একসাথে নিয়ে যায়। ক্যান্টিনেও একসাথে খাবার খেতেও দেখেছি। শুধু তাই না, খেয়াল করেছি ক্লাস শেষে আদিত্য আর ওই মেয়েটা ভবনের পেছনের সাইডে যায়, ওখান থেকে অনেকক্ষণ পরে বের হয়। আর সেদিন তো সবার সামনেই আদিত্য ওই মেয়েটাকে কোলে করে নিয়ে যাচ্ছিল, সবাই দেখেছে। এসব কথা শুনে এদের মাথা রাগে ফেকে যাচ্ছে। হাত মুট করে রাগে কটমট করতে করতে বলল, কেউ এই মেয়েটা? কার এত বড় সাহস আমার আদিত্যের দিকে হাত বাড়ায়? ওকে আমি শেষ করে ফেলবো। ওর সাহস কি করে হলো আমার আদিত্যের উপরে নজর দেওয়ার? চল তোরা, এক্ষুনি দেখাবো মেয়েটাকে। এখন তো ক্লাস চলছে, প্রফেসর আছে ক্লাসে, ক্লাস শেষ হলে দেখাবো তোকে।
অ্যানি মাথা ঝাঁকালো। মানে ঠিক আছে, নূর ক্লাসে বসে আছে, তবে ওর মাথায় শুধু ওই মেয়েটার ভাবনাই ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, ওই মেয়েটা কি ওনার গার্লফ্রেন্ড? কথাটা ভাবতেই নূরের বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। দমটা কেমন যেন বন্ধ হয়ে আসছে, চোখ জোড়া কেমন জ্বালাপোড়া করছে। তবে কি আমি আবারও মিথ্যা স্বপ্ন দেখেছি? আচ্ছা, মেয়েটা যদি সত্যি ওনার গার্লফ্রেন্ড হয়, তাহলে উনি আমার এত কি আর কেন করেন? রোজা আমার কাছ থেকে চুমু কেন নেন? না না, আমি হয়তো একটু বেশি ভাবছি। না জেনে ওনাকে নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। হঠাৎ তানির কথায় নূরের ভাবনায় ছেদ পড়ে।